নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী ও রাজ্যবাসী বৃন্দ, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। কি সেই টপিকস? পশ্চিমবঙ্গ দিবস কি বা ওয়েস্ট বেঙ্গল ডে কি। আমরা সকলে জানি মহামান্য পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছে রাজ্যের প্রতিটি স্কুলে 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব পশ্চিমবঙ্গ দিবস কি, কেন পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক তাৎপর্য। এই উত্তরটি, এই গল্পটি শুধুমাত্র আমার স্নেহের শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ করবে এমনটা নয়। এই ক্লাসটি আজ সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সুধী নাগরিকবৃন্দের উদ্দেশ্যে সম্প্রচারিত হলো। আমরা জেনে নেব সেই বিতর্কিত দিনগুলির কথা। আমরা জেনে নেব কেন, কিভাবে আমাদের মহান জন্মভূমি বিভাজিত হলো। আমরা জেনে নেব WBCS, UPSC এবং প্রতিটি চাকরির পরীক্ষাতে আমাদের শিক্ষার্থীরা যখন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হবেন তখন তাদের কাছে জানতে চাওয়া হয় আমাদের অতীত ঐতিহ্যের কথা, জানতে চাওয়া হয় বঙ্গ বিভাজনের কথা। এমতো প্রশ্নের উত্তরগুলো আজকের ক্লাসের পরে তোমাদের কাছে জানা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ক্লাসটি দেখলে তোমাদের ডাউট ক্লিয়ার হবেই হবে, এটা আমার বিশ্বাস। ক্লাস শুরুর আগে আমি শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট মশিউর রহমান সর্দার মহাশয়কে এবং আজকের এই মূল্যবান ক্লাসটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপহার স্বরূপ পাঠালেন আমাদের মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয় শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী মহাশয়। তাদেরকে শ্রদ্ধা। রাজ্যের প্রত্যেকটি স্কুলের আমার সতীর্থ সহকর্মী বৃন্দকে শ্রদ্ধা ও ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গ দিবস কি। এসো আমরা লিখে নিই ওয়েস্ট বেঙ্গল ডে বা পশ্চিমবঙ্গ দিবস। প্রিয় শিক্ষার্থী, পশ্চিমবঙ্গ দিবস বা ওয়েস্ট বেঙ্গল ডে আলোচনা শুরু করবার আগে আমি একটি কবিতা তোমাদের উদ্দেশ্যে বলবো। এই কবিতাটা আমি নিজেই লিখেছি। কবিতাটি হচ্ছে, বৃহৎ বঙ্গের গর্ভ থেকে জন্ম হলো পশ্চিম বাংলার, পিতা শ্যামাপ্রসাদের আশীর্বাদে কন্যা আজ জননী জন্মভূমি। তার পবিত্র শরীর থেকে সৃষ্টি, জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিকতা নবরূপে নবরূপে বিকশিত করবে সমগ্র উপমহাদেশকে। আশা রাখি তার পবিত্র পদতল থেকে সূচিত হবে বিশ্বের জয়র ধ্বনি। প্রিয় শিক্ষার্থী, আলোচ্য কবিতার মধ্যে তোমরা বুঝতে পেরেছ যে বৃহৎ বঙ্গ নামক ভূখণ্ড থেকে জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের, যার পিতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা এই আলোচনায় যাবার আগে প্রি হিস্ট্রি হিসাবে কিছু কথা তোমাদের জানানো খুব সমীচীন। যদি আমরা এই প্রি হিস্ট্রিটা না জানি তাহলে আমরা পশ্চিমবঙ্গ দিবস বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, সালটা ছিল
1888 1888 সালে সৈয়দ আহমেদ খান বিশিষ্ট মুসলিম নেতা, তিনি দ্বিজাতি তত্ত্বের অবতারণা করেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন ভারতবর্ষে দুটো জাতির মানুষ আছেন, এক হিন্দু, দুই মুসলিম, এবং এই দুই জাতির মধ্যে বৈপরীত্যতা রয়েছে। তার ভাষায় তিনি বলছেন হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, নেশন, এরা একই সিংহাসনে বসতে পারে না এবং ক্ষমতার দিক থেকেও তারা সমান থাকতে পারে না। এদের একজন অপরজনকে জয় করতে ব্যস্ত থাকবে। তাহলে আমরা এই উক্তির মধ্য দিয়ে বুঝতে পারলাম যে ঊনবিংশ শতাব্দীর বলা যেতে পারে শেষের দিকে ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের আমদানি হয়েছিল। তার পূর্বে আমরা অষ্টদশ বা সপ্তদশ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব বলে কোনো কিছুর অস্তিত্ব বিশেষ পাই না। 1906 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে জন্ম নিল একটা নতুন পলিটিক্যাল পার্টি, যার নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ। এর সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া মুসলিম লীগ সেটি অনেকটাই 1885 খ্রিস্টাব্দে জন্ম হওয়া জাতীয় কংগ্রেসের পরিপূরক রূপেই প্রতিষ্ঠিত হয়েছিল, এটা বলা যেতে পারে। মুসলিম লীগের লক্ষ্য ছিল অবিভক্ত ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সুনিশ্চিত করা, কিন্তু তারা বাহ্যিকভাবে একাধিক ধরনের উদারতন্ত্রের কথা জানিয়েছেন। 1937 খ্রিস্টাব্দে মুসলিম লীগ সংগঠিতভাবে সাম্প্রদায়িক রাজনীতি অনুসরণ শুরু করতে লাগলো। অর্থাৎ 1906 সালে সৃষ্টি হওয়া মুসলিম লীগ 1937 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠিতভাবে সাম্প্রদায়িকতার ভিত্তিতে রাজনীতি পরিচালিত করতে লাগলেন। সালটা হচ্ছে 1937। প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে নিও। 1937 খ্রিস্টাব্দে আমরা দেখব 1937 খ্রিস্টাব্দে ইকবাল নামে এক ব্যক্তি, তিনি মোহাম্মদ আলী জিন্নাহকে একটি চিঠি পাঠান এবং সেই চিঠিতে তিনি বলেন এক রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, একটা নতুন রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, যে রাষ্ট্রে শরিয়তের নিয়ম চালু করা যাবে। অর্থাৎ ইকবাল সাহেব তিনি মোহাম্মদ আলী জিন্নাহকে বললেন নতুন একটা রাষ্ট্র তৈরি করতে হবে, যে রাষ্ট্র শরিয়তের নিয়ম অনুসারে পরিচালিত হবে। এবং আমরা দেখব পরবর্তীকালে চৌধুরী রহমত আলী, নামটা তোমরা অবশ্যই মাথায় রেখো, চৌধুরী রহমত আলী, তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখলেন নাও অর নেভার। গ্রন্থের নামটা প্রত্যেকে লিখে নিও, চৌধুরী রহমত আলীর লেখা গ্রন্থ নাও অর নেভার। এই গ্রন্থের পেজ নম্বর 4-এ তিনি বললেন যে মুসলমানদের জন্য বা মুসলিম সম্প্রদায়ের জন্য বা মোহামেডান সম্প্রদায়ের মানুষদের জন্য পৃথক একটা দেশের প্রয়োজন রয়েছে এবং সেই দেশ শরিয়াতি আইন দ্বারা পরিচালিত হবে। এবং সেই উদ্দেশ্যে চৌধুরী রহমত আলী তিনি পাকিস্তান নামটি প্রথম উদ্ভাবন করলেন। এবং এই পাকিস্তান নামটির অর্থ হচ্ছে পবিত্র দেশ। কিন্তু নামটার কিভাবে সৃষ্টি হলো এসো আমরা দেখে নিই।
তোমরা এটা লিখে নিও, নাও আর নেভার গ্রন্থের পেজ 4, যেখানে কিন্তু তিনি বলছেন ফাউন্ডার প্রেসিডেন্ট অফ পাকিস্তান মুভমেন্ট হিসাবে চৌধুরী রহমত আলী নিজেকে দাবি করলেন এবং আমরা দেখব তিনি পাকিস্তান নামটা সূচনা করলেন। পাকিস্তান নামটা কিভাবে তৈরি হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তিনি বললেন ভারতবর্ষের পাঞ্জাব, তাহলে পাঞ্জাবের পি, আফগান প্রদেশ, আফগান প্রদেশের এ, কাশ্মীর, কাশ্মীরের কে, সিন্ধু প্রদেশ, সিন্ধু প্রদেশের এস, বালুচিস্তান, বালুচিস্তানের 10। তাহলে পাঞ্জাবের পি, আফগান প্রদেশের এ, কাশ্মীরের কে, সিন্ধু প্রদেশের এস, বালুচিস্তানের 10, এটার সমন্বয়ে তৈরি হলো পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জেনে গেলাম চৌধুরী রহমত আলী তিনি নাও অর নেভার নামক গ্রন্থে প্রথম পাকিস্তান নামটির অবতারণা করেছিলেন এবং ভারতকে খণ্ডিত করে উক্ত অঞ্চলগুলোকে নিয়ে তিনি পাকিস্তানের কথা বলেছেন। যদিও পাকিস্তানের কথা ইকবাল সাহেবও বলেছিলেন, কিন্তু ইকবাল সাহেব যে পাকিস্তানের কথা বলেছিলেন সেখান থেকে কাশ্মীরটা বাদ ছিল, কিন্তু চৌধুরী রহমত আলী যে পাকিস্তানের কনসেপ্ট জিন্নাকে দিলেন সেখানে তিনি পাকিস্তানকে জুড়ে দিল, যেখান থেকে পাকিস্তান নামটির জন্ম হলো। এখন এই পাকিস্তান নামটির যে সৃষ্টি হলো, এই মতাদর্শকে স্টাবলিশমেন্ট করবার জন্য মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নাহ তারা কর্মপ্রয়াস শুরু করলেন। সেটি হচ্ছে 1940 সাল, সালটা হচ্ছে 1940। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রেখো, সালটা 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে নিখিল ভারত মুসলিম লীগ, তাহলে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন বসলো। লাহোর, এই লাহোর অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাহোর অধিবেশনের মধ্য দিয়েই বা লাহোর অধিবেশনের ভিতরেই কিন্তু ভারত বিভাজনের বীজ লুকিয়ে আছে। আমরা লাহোর অধিবেশনটা বুঝতে পারলে কিন্তু আজকের পশ্চিমবঙ্গ দিবস বা ভারত বিভাজন সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, 1940 খ্রিস্টাব্দে আমরা দেখব মুসলিম লীগের লাহোর অধিবেশনে সেখানে পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই মুসলিম লীগের লাহোর অধিবেশনে আমরা দেখব সভাপতির ভাষণে মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বললেন ভারতে হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায় বসবাস করে। দ্বিজাতি তত্ত্বের অবতারণা তিনি এখানে করলেন, দুটো জাতির কথা বললেন এবং তিনি উচ্চ কণ্ঠে বললেন, ইট ইজ এ ড্রিম দ্যাট দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিম ক্যান ইভার ইভলভ এ কমন ন্যাশনালিটি। তিনি আরও বললেন, দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস বিলং টু ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট ফিলোসফিজ, সোশ্যাল কাস্টমস অ্যান্ড লিটারেচার। এবং এই যে দুটি জাতির মধ্যে যে পার্থক্য রয়েছে, সেহেতু এই দুটি জাতির বসবাসের জন্য দুটি পৃথক ডমিনিয়ন বা দুটি পৃথক রাষ্ট্র হওয়া দরকার
এবং অবশ্যই সেটা আমাদের জন্মভূমি ভারতবর্ষকে খণ্ডিত করে তৈরি হতে হবে। এবং আমরা দেখব মিস্টার আলী জিন্নাহ 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের পাশাপাশি তিনি আরও ভয়ঙ্কর দুটি দাবি করেছিলেন। সেই দুটি দাবি কি সেটা আমরা একটু ছবি সাহায্যে দেখে নিই। আমরা যদি এইটা ভারতের ম্যাপ হিসাবে ধরে নিই বোঝার স্বার্থে এখানে আছে বাংলাদেশ, বেঙ্গল, এখানে আছে আপনার পাকিস্তান। আচ্ছা, খেয়াল করো, ম্যাপটাকে খেয়াল করলে পুরো বিষয়টা আমাদের কাছে পরিচ্ছন্ন রূপে প্রতীয়মান হবে। তাহলে এটা বাংলা, বাংলা মানে এটা হচ্ছে পূর্ববঙ্গ, অর্থাৎ এখন যেটি বাংলাদেশ। আর এটা ছিল পাকিস্তান, মানে তখন এটা ছিল আমরা বলবো ভারতবর্ষের অংশ। এটির নাম ছিল পশ্চিম পাকিস্তান, যেটা জিন্নাহ চাইছে, জিন্নাহ দাবি করছে ভারত ভেঙে নতুন দেশ করতে হবে যার নাম পাকিস্তান। সেই পাকিস্তানের একটা অংশ হচ্ছে বর্তমান পাকিস্তান, যার নাম তখন ছিল পশ্চিম পাকিস্তান, আর এইটির নাম ছিল পূর্ব পাকিস্তান। এবং 1940 সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে জিন্নাহ দাবি করলো এই জায়গা দিয়ে একটা করিডোর করে দিতে হবে, যে করিডোরটা থাকবে 40 মাইল করিডোর, যার নাম হবে, অর্থাৎ এইটার লেন্থ হবে 40 মাইল। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে আসার জন্য, যোগাযোগ করবার জন্য মূল ভারতের উপর দিয়ে একটা 40 মাইলের করিডোর তিনি দাবি করেছিলেন লাহোর অধিবেশনে। এবং তিনি 2 নম্বর মানে বা তৃতীয় দাবি, প্রথমটা পাকিস্তান দাবি, দ্বিতীয়টা 40 মাইল করিডোর, তৃতীয় দাবি হিসাবে বলা যায় তিনি পুরো পাঞ্জাব এবং পুরো বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত করবার জন্য তিনি দাবি করেছিলেন। তাহলে আমরা এখানে দেখব এই জায়গাটাতে আছে পাঞ্জাব এবং এখানে আছে বাংলা। আমরা দেখব এখানে যে পাঞ্জাব আছে, পাঞ্জাবের মাঝখান দিয়ে আমরা খণ্ডিত করলে এই দিকটা হিন্দু প্রবল, এই দিকটা মুসলিম প্রবল। কিন্তু মিস্টার জিন্নাহ তিনি দাবি করলেন তার পুরো এই পাঞ্জাব প্রদেশটাই পাকিস্তানে জুড়তে হবে। এবং মিস্টার জিন্নাহ দাবি করলেন এই যে বাংলাটাকে যদি আমরা দ্বিখণ্ডিত করি, এই দিকটা হিন্দু প্রবল, এই দিকটা মুসলিম প্রবল, অর্থাৎ এটা ইস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তিনি বললেন এই পুরো বাংলাটা এবং পুরো পাকিস্তানটা, এই দুটোই কিন্তু, অর্থাৎ পুরো বাংলা পুরো পাঞ্জাব দুটোই কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকবে, জিন্নাহ দাবি করলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের এই দাবিকে কোনোভাবেই মানলেন না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মিস্টার জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা কেউই কিন্তু মুসলিম লীগের লাহোর প্রস্তাব তারা কিন্তু মানলেন না, তারা প্রত্যাখ্যান করলেন। এবং আমরা দেখব ব্রিটিশ গভর্নমেন্ট তারাও কিন্তু এটি মানলেন না। 1946 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মন্ত্রী মিশন আসলো। মন্ত্রী মিশনের উদ্দেশ্য ছিল খুব দ্রুত ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া। মন্ত্রী মিশনের প্ল্যান ছিল 1948 খ্রিস্টাব্দের জুন জুলাইয়ের মধ্যে ভারতের ক্ষমতা ভারতীয়দের হাতে হস্তান্তর করে চলে যাওয়া। কিন্তু আমরা দেখলাম মুসলিম লীগের দাবি, অর্থাৎ 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব যখন অগ্রাহ্য হলো, তখন মিস্টার আলী জিন্নাহ এবং সোহরাওয়ার্দী এই ব্যক্তিদ্বয়, বিশেষ করে সোহরাওয়ার্দী নেতৃত্বে 1946 খ্রিস্টাব্দের, অর্থাৎ যে বছর মন্ত্রী মিশন আসে 46 খ্রিস্টাব্দের, আমরা দেখব 16ই অগাস্ট
তারা কলকাতাতে ডাইরেক্ট অ্যাকশন শুরু করলো। কি শুরু করলো? ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ তারা হিন্দুদের উপরে একটা অত্যাচার শুরু করলো কলকাতাতে। এবং 4 দিন, 4 ডে, 4 দিন ধরে নির্বিচারে কলকাতাতে চলল গণহত্যা ও নরহত্যা। বিপুল পরিমাণ সম্পত্তি ক্ষয়ক্ষতি হলো এবং বিশিষ্ট ঐতিহাসিকরা দাবি করছে গ্রেট ক্যালকাটা কিলিং, এই ঘটনার জন্য সোহরাওয়ার্দীকে তারা বিশেষভাবে দাবি করছে। সোহরাওয়ার্দী ছিলেন তখন বাংলার প্রধানমন্ত্রী। তখনকার সময়ে এই প্রধানমন্ত্রী যেটা আজকের সময় মুখ্যমন্ত্রীর সমতুল্য তিনি ছিলেন। এবং দেখব এই কলকাতার যে গণহত্যা, এটা কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়লো ইস্ট বেঙ্গলের এই অঞ্চলে। এটা ছিল বাংলাদেশের নোয়াখালীতে। বস্তুত ওই সময় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ঘটল। 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন তারা পরিষ্কার ভাষায় যখন জানিয়েছিল যে লাহোর প্রস্তাব মানা হবে না, তখন মুসলিম লীগ ও জিন্নাহ আরো ক্ষিপ্ত হয়ে উঠেছিল, যার বহিঃপ্রকাশ ছিল ডাইরেক্ট অ্যাকশন। এবং ডাইরেক্ট অ্যাকশন অল্প দিনের মধ্যে কলকাতা, নোয়াখালী, পাঞ্জাব এবং বিহারে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু নারীদের উপরে ক্ষয়ক্ষতি শুরু হতে লাগলো। আমরা দেখব এই সময় খুব জনপ্রিয় পত্রিকা ছিল স্টেটম্যান পত্রিকা এই ঘটনার জন্য সোহরাওয়ার্দীকে দায়ী করলো। এবং মুসলিম লীগ চেয়েছিল এই ডাইরেক্ট অ্যাকশনের মধ্য দিয়ে ইংরেজদেরকে বোঝানো যে পাকিস্তান ব্যতীত মুসলিম লীগ কোনো কিছুই মানবে না। এবং আমরা দেখব যে মুসলিম লীগের উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের উপরে এবং জাতীয় কংগ্রেসের উপরে এই সমস্ত বিচ্ছিন্নতাকামী ঘটনার মধ্য দিয়ে একটা ডাইরেক্ট চাপ তৈরি করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য পৃথক রাষ্ট্র একটা তৈরি করা। 1947 খ্রিস্টাব্দের 22শে মার্চ ইংল্যান্ড থেকে ভারতে আসলেন বড়লাট মাউন্টব্যাটেল। কে আসলেন? বড়লাট মাউন্টব্যাটেল। তিনি কিন্তু এসেছিলেন 47 সালে। 1947 সালের মার্চ মাসে তিনি ভারতবর্ষে আসেন এবং মাউন্টব্যাটেলের একান্ত সচিব ছিলেন জর্জ এবেল। তিনি ভারতবর্ষের সিচুয়েশন পর্যালোচনা করে বলেন ভারতবর্ষ এখন একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। জাতিতে বর্ণে বর্ণে যে কোনো মুহূর্তে একটা ভারতবর্ষে নৈরাজ্য তৈরি হতে পারে বলে তিনি বড়লাটকে অবগত করলেন। এই বিষয়টিকে আরো একটু ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ করে উপস্থাপিত করলেন লর্ড ইসমে। তোমরা নামটা লিখে নিও, লর্ড ইসমে। তিনি বললেন ভারতবর্ষ মাঝ সমুদ্রে আগুন লাগা জাহাজ, যার নিচের খোলে বারুদ ভর্তি। তোমরা কল্পনা করো, ভারতবর্ষ মাঝ সমুদ্রে আগুন লাগা একটি জাহাজ, যার নিচের খোলে বারুদ ভর্তি। সিচুয়েশনটা কল্পনা করো। ঠিক 1946 সালের ভারতবর্ষের অবস্থা এমনই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এবং তারা কোনো মতেই পাকিস্তানের কোনো কম কিছুই তারা মানবে না। এবং অপরপক্ষে জাতীয় কংগ্রেস এবং ইংরেজ সরকার তারাও মুসলিম লীগের দাবি মানতে চাইছে না। অর্থাৎ এই যে উভয়ের মধ্যে একটা বৈপরীত্য, সেটা একটা অচলাবস্থা তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থী, 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ থেকে আমরা দেখব 6 মে। আমরা টাইমটা লিখে দিই, 24শে মার্চ থেকে 6 মে। 24শে মার্চ থেকে 6 মে আমরা দেখব যে লর্ড মাউন্টব্যাটেল তিনি ভারতবর্ষের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে
প্রায় 133টি মিটিং করেছিলেন মাউন্ট ব্যাটেল। 133টি মিটিং করেছেন এবং 133টি মিটিং করে তিনি বারবার চেয়েছিল ভারতের অখণ্ডতা রক্ষা করবার জন্য এটি দাবি করা হচ্ছে এবং জিন্নাহ তার দাবিতে অটল থাকছে। 1946 খ্রিস্টাব্দে মার্চের নির্বাচন ছিল। জিন্নাহ তার দাবিতে অটল কেন থাকছিল তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। কি ব্যাকগ্রাউন্ড? কেননা 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জিন্নাহ, মুসলিম লীগ তারা শুধুমাত্র অনলি ফর পাকিস্তান স্লোগান দিয়েই 119টি মুসলিম আসনের মধ্যে 144টি আসন তারা জিতে গিয়েছিল। অনলি ফর যে আমরা পাকিস্তান চাই, এই স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে 119টির মধ্যে 114টি আসনে মুসলিম লীগ জয়লাভ করেছিল এবং জিন্নাহ খুব ভালো করে বুঝেছিল যে এ সময় এই পাকিস্তানের দাবিটি মানুষের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে, এটির উপরে ডিপেন্ড করে তার রাজনৈতিকভাবে অনেকটা আগানো যেতে পারে। কাজেই জিন্নাহ সাহেব তিনি বললেন পাকিস্তান ছাড়া মুসলিম সমাজের কোনো মুক্তি নেই, অর্থাৎ ইসলাম ধর্ম পালন করতে গেলে একটা সেপারেট কান্ট্রি লাগবে, সেটা ছাড়া তারা কোনো কিছুতেই ওরা মানবে না। এবং আমরা দেখব মহাত্মা গান্ধী তিনি মাওলানা আবুল কালাম আজাদ, হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। মৌলানা আবুল কালাম আজাদ, যার বিখ্যাত বইয়ের নাম ইন্ডিয়া উইংস ফ্রিডম, আবুল কালাম আজাদ সাহেবকে মহাত্মা গান্ধীজি বললেন তার জীবদ্দশায় তিনি পাকিস্তান মানবেন না। প্রয়োজনে গান্ধীজি মাউন্ট ব্যাটেলকে চিঠি লিখে জানালেন ভারতবর্ষের সমস্ত ক্ষমতা জিন্নাহর হাতে তুলে দেওয়া হোক, তাও ভারত বিভাজন করবার কোনো দরকার নেই। কারণ মহাত্মা গান্ধী তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেন না। জাতীয় কংগ্রেস তারাও ওই সময় দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করছিলেন না। মহাত্মা গান্ধী বিভিন্নভাবে প্রমাণ করতে চাইছিলেন দ্বিজাতি তত্ত্ব এটা আসলে ভুল। ভারতবর্ষ হিন্দু মুসলিম উভয়ের জন্য, ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে যেমন অতীতে ছিলেন আগামী দিনেও তারা ঐক্যবদ্ধভাবে থাকবেন, এটাই মহাত্মা গান্ধী বলতে চেয়েছিলেন, মহাত্মা গান্ধীজি বলতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখব তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। ইন দ্য মিন টাইম লর্ড লুই মাউন্ট ব্যাটেল তিনি জিন্নাহ সাহেবের সঙ্গে মিটিংয়ে বসলেন। তিনি কোনোভাবেই জিন্নাহ সাহেবকে বোঝাতে পারলেন না যে ভারত ভাগ করার দরকার নেই। তিনি জিন্নাহ সাহেবের সঙ্গে কথা বলে বললেন যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অর্থাৎ জিন্নাহ সাহেবকে তিনি বললেন এবং তিনি এটা বুঝলেন জিন্নাহ সাহেব পাকিস্তান ভিন্ন কোনো কিছু বুঝবে না। মাউন্ট ব্যাটেল উপলব্ধি করেছেন বা করলেন যে ভারত বিভাজন ছাড়া উপায় নেই এবং ভারত বিভাজন বিলম্ব করা, যতটা দ্রুত সম্ভব ভারতকে ভাগ না করলে সাম্প্রদায়িক দাঙ্গাকে টিকিয়ে রাখা হচ্ছে। ভারত বিভাজনে দেরি করার অর্থ বাংলা, পাঞ্জাব, বিহার আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক দাঙ্গাকে টিকিয়ে রাখা হচ্ছে। কাজেই মাউন্ট ব্যাটেল তারা ভারত বিভাজনের দিকে অগ্রসর হলো। সালটা 1947 খ্রিস্টাব্দের 3 জুন। মিস্টার লর্ড লুই মাউন্ট ব্যাটেল তিনি তার বিখ্যাত মাউন্ট ব্যাটেল প্ল্যান বা মাউন্ট ব্যাটেল বয়েদাত বা মাউন্ট ব্যাটেল পরিকল্পনা ঘোষণা করলেন। 1947 সাল, আমাদের খেয়াল করতে হবে 1947, 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেল তিনি ভারতের ভাইসরয়, তিনি ঘোষণা করলেন তার বিখ্যাত প্ল্যান। অবশ্যই তিনি ব্রিটিশ পার্লামেন্ট তার অনুমতি নিয়ে এবং ব্রিটিশ সিভিলিয়ানদের অনুমতি নিয়ে তার বিখ্যাত যে প্ল্যান মাউন্ট ব্যাটেল প্ল্যান বা মাউন্ট ব্যাটেল বয়েদাত, পরীক্ষাতে যে নামেই আসুক না কেন তোমরা মনে রেখো জিনিসটা এক, বা মাউন্ট ব্যাটেল পরিকল্পনা। এখানে তিনি বললেন যে ভারতকে 2টি ডোমিনিয়নে
বিভক্ত করা হবে। তাহলে এই প্রথম ইংরেজরা কিন্তু ভারত বিভাজন মানছে। প্রথম ইংরেজরা 1947 3 জুন সেখানে বলছে ভারতকে বিভাজন করা হবে দুটি ডোমিনিয়নে, একটি ডোমিনিয়ন হবে পাকিস্তান, একটি হবে ভারত, এবং দুটি ডোমিনিয়ন তারা সম্পূর্ণভাবে আভ্যন্তরীণ, বৈদেশিক, অর্থনৈতিক, পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবে। তারা স্বাধীন কান্ট্রি রূপে আত্মপ্রকাশ করবে এবং দ্রুত স্বাধীনতা দান করা হবে এবং ভারত বিভাজনের রূপরেখা করা হবে। তবে এই দুটি খণ্ডেই সংখ্যালঘু সম্প্রদায়ের রক্ষার প্রয়াস করা হবে, আইনে সেটা উল্লেখ করা থাকবে। কিন্তু 3 জুন সেদিনও মহাত্মা গান্ধী কিন্তু বিভাজন মানতে চাইছেন না। মৌলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থে তিনি লিখলেন যে দীর্ঘ সংগ্রাম করতে করতে জাতীয় কংগ্রেসের নেতারা ক্লান্ত হয়ে পড়েছে। মিস্টার জওহরলাল নেহরুজি, মিস্টার প্যাটেলজি তারা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা এখন ভারত বিভাজনকেই মেনে নিতে চাইছে। তারা ভারতের খণ্ডিত হওয়ার বিনিময়ে মন্ত্রিত্ব পেতে হয়তোবা চাইছেন। 1947 খ্রিস্টাব্দের যার বহিঃপ্রকাশ ঘটছে 1947 খ্রিস্টাব্দের 14 জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি AICC 1947 খ্রিস্টাব্দের আমরা ফের বলছি 14 জুন, তাহলে 3রা জুন মাউন্ট ব্যাটেল প্ল্যান পাস হলো, 14 জুন AICC প্রত্যেকে লিখে নিও, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এটা কংগ্রেসের সব সিদ্ধান্তগুলো এই কমিটি নিত। কমিটি ঘোষণা করলো যে তারা মাউন্ট ব্যাটেল প্ল্যান মেনে নেবে, অর্থাৎ ভারত বিভাজনকে তারা মেনে নেবে। এ সময় গান্ধীজি তিনি গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। তিনি প্রথম কথা বলেছিলেন যে আমাকে তিক্ত ও কঠিন বাস্তবতাকে মেনে নিতেই হবে, আর দ্বিতীয়টি বলেছিলেন আমার সুদীর্ঘ প্রয়াস আর 32 বছরের সংগ্রাম লজ্জার মধ্য দিয়ে শেষ হলো। মৌলানা আবুল কালাম আজাদ বললেন যে পার্টিশন ওয়াজ এ ট্র্যাজেডি ফর ইন্ডিয়া। আজাদ ব্যতীত জাতীয় কংগ্রেসের আমরা প্রত্যেক সদস্যকে দেখব যারা পার্টিশনকে মেনে নিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বলেছিলেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডিভাইন। বল্লভভাই প্যাটেল বললেন কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডিভাইন, কারণ মুসলিম লীগ তার অ্যাক্টিভিটিস কোনোভাবেই স্তব্ধ করবে না ডিভিশন ছাড়া। এখন আমরা দেখব এই সময় জাতীয় কংগ্রেস একটা নতুন পলিসি নিয়েছিল যার নাম হচ্ছে মাস কন্ট্যাক্ট মুভমেন্ট। মাস কন্ট্যাক্ট মুভমেন্ট জাতীয় কংগ্রেস বলা যেতে পারে 1945-46-এর দিকে এই মুভমেন্টের মধ্য দিয়ে তারা বাংলার বিভিন্ন প্রান্তের মোহামেডান সম্প্রদায়ের কাছে তারা জাতীয় কংগ্রেসের উদারনীতির কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তারা তাদের ডেভেলপমেন্টের কথা বলেছেন, শিক্ষা সংস্কৃতির প্রগতির কথা বলেছেন, কিন্তু জিন্নার দ্বিজাতি তত্ত্বের কাছে কংগ্রেস এঁটে উঠতে পারছিলেন না। এখানে একটি প্রশ্ন এবারে দাঁড়াচ্ছে যে অবিভক্ত বাংলা, অর্থাৎ তখন পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, আজকের যেটা বাংলাদেশ এবং আজকের যেটা পশ্চিমবঙ্গ, এই দুটো খণ্ড নিয়েই ছিল অবিভক্ত বঙ্গ বা বৃহৎ বঙ্গ বা ঐক্যবদ্ধ বঙ্গ। এই যে ইউনাইটেড বেঙ্গল সম্পূর্ণ বাংলা, এই সম্পূর্ণ বাংলা অর্থাৎ ঢাকা, রাজশাহী, বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা, বহরমপুর, বীরভূম, মালদা, দীঘা, এদিকে রাজশাহী, বরিশাল, সমস্ত এলাকাটাকে নিয়ে বৃহৎ বঙ্গ। এই বৃহৎ বঙ্গে সে সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা ছিল 47%, 47% আমরা দেখতে পাচ্ছি। ওই সময় বাংলার বিশিষ্ট যারা মানুষ ছিলেন, বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতন বা আমরা দেখব হিন্দু মহাসভার মতন সংগঠন, তারা উপলব্ধি করলো যে সমগ্র বাংলা, সমগ্র পাঞ্জাব যদি পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে বাংলার 47% হিন্দুর ধন, মান, যশ, সম্পত্তি সমস্ত দিক থেকেই বিপর্যয় নেমে আসবে। বস্তুত তারা উদ্বিগ্নতা বোধ করলো। আমরা দেখতে পাচ্ছি
ভারত নামক দেশ যখন ভাগ হচ্ছে তখন বাংলা নামক এই প্রভিন্সটি কেন ভাগ হবে না? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই দাবি তুলতে শুরু করলেন। আমি ফের বলছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কলকাতার ছেলে ছিলেন। তিনি কলকাতার ছেলে নন, তিনি শুধু কলকাতার ছেলে নন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। কলকাতার তো ছেলে ছিলেনই, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তার পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তার পিতা ছিলেন আরেকজন গুণী মানুষ, যার যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রিয় শিক্ষার্থী, প্রসঙ্গত উল্লেখ্য, আত্মবিকাশ পত্রিকাতে আমার একটি আর্টিকেল রয়েছে, ডক্টর আশুতোষ মুক্ত মনের অধিকারী আশুতোষ মুখোপাধ্যায় যখন সমালোচিত এই শিরোনামে। উৎসাহী শিক্ষার্থী পাঠকরা দেখতে পারেন। আমরা দেখব শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি দাবি করলেন, ভারত নামক দেশ যখন ভাগ হচ্ছে ধর্মের ভিত্তিতে, তাহলে বাংলা নামক এই প্রভিন্সটি কেন ধর্মের ভিত্তিতে ভাগ হবে না? কেন? কারণ পশ্চিমবঙ্গে ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষের বসতি, আর পূর্ববঙ্গে ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বসতি। আমরা দেখব 1947 সালে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা বেশি, অপরপক্ষে যেটা আজকে পূর্ববঙ্গ, সেখানে মোহামেডানদের সংখ্যা বেশি ছিল। 70% ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ পূর্ববঙ্গে, 28% ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ববঙ্গে, আর 2% ছিল অন্য সম্প্রদায় বৌদ্ধ, খ্রিস্টান, কর্তাভাজা, লালনশাহী, খুশি বিশ্বাসী, কিশোরী ভজনা, পাগলাপন্থী, এগুলো সাব রিলিজিয়ান। এই সম্প্রদায়ের মানুষ 2%। তাহলে 28% আর 2% এই দুটোকে যোগ করলে হয় 30% অমুসলিম জনসংখ্যা। তাহলে 1947 সালে বর্তমান বাংলাদেশে 30% অমুসলিম জনসংখ্যা অর্থাৎ হিন্দু মানুষের বসতি ছিল, 70% মুসলিম মানুষের বসতি ছিল। তাই শ্যামাপ্রসাদ তিনি দাবি করলেন, ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হলে ধর্মের ভিত্তিতে বাংলা কেন বিভাজিত হবে না? এ সময় থেকেই শ্যামাপ্রসাদ তিনি ফিল্ডে নামলেন। এখানে উল্লেখ করা 1946 খ্রিস্টাব্দে যে ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস শুরু করেছিল লীগ, এটি কিন্তু শ্যামাপ্রসাদ আগে বুঝতে পেরেছিল। শ্যামাপ্রসাদ জি অনুভব করেছিল যে বাংলার বুকে একটা বিপর্যয় নেমে আসছেন। মহান এই রাজনৈতিক, মহান এই শিক্ষাবিদ, মহান এই ব্যক্তির জন্ম হয়েছিল 1901 খ্রিস্টাব্দের 6 জুন বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। আমরা দেখব মহান এই মানুষটি মাত্র 52 বছরের আয়ুষ্কালে তিনি তার জীবনের শেষ 14 বছর ভারতবর্ষের রাজনীতিকে দান করেছেন, সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গের মতন আমাদের প্রিয় জন্মভূমিকে তার অবদান অবিস্মরণীয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখে নেব কিভাবে পশ্চিমবঙ্গের উৎপত্তি ঘটছে। মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জিজি তিনি এই সময় বললেন, সর্বনাশে সমুৎপন্নে অদং তজ্জসি পণ্ডিতা, অর্থাৎ তিনি সামনে বিপদ লক্ষ্য করে তিনি নেমে পড়লেন লড়াইয়ের মাঠে, নেমে পড়লেন স্বাধীন পশ্চিমবঙ্গ, নেমে পড়লেন তিনি সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি করবার জন্য। এবং আমরা দেখব এ সময় অর্থাৎ 1946-এর দিকে শ্যামাপ্রসাদ মহাশয়ের ইনডাইরেক্ট সহযোগিতায় বেঙ্গল পার্টিশন লীগ নামে একটি প্রতিষ্ঠান বা একটি অর্গানাইজেশন, বেঙ্গল পার্টিশন লীগ, আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি নামটা, বেঙ্গল পার্টিশন লীগ নামে একটি অর্গানাইজেশন কাজ করতে শুরু করলো। বেঙ্গল পার্টিশন লীগ, বেঙ্গল পার্টিশন লীগ তারা 1946
ছেচল্লিশ থেকেই বাংলা ভাগের পক্ষে কাজ শুরু করলো। 1947 খ্রিস্টাব্দে আমরা দেখব হিন্দু মহাসভার নেতৃত্বে 1947 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখতে হবে, 1947 খ্রিস্টাব্দে হিন্দু মহাসভার নেতৃত্বে শ্যামাপ্রসাদ একটি কমিটি গঠন করলেন, যে কমিটি বর্তমান বাংলাদেশ যেটি আছে সেই বাংলাদেশের সঙ্গে সংযুক্ত থাকা পশ্চিমবঙ্গকে কেটে বা খণ্ডিত করে পৃথক একটি রাজ্যের দাবি জানালেন। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই কাজে সহযোগিতা করলেন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, এসি চট্টোপাধ্যায়। এসি চট্টোপাধ্যায় হচ্ছেন আমাদের লোকসভার যিনি স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, তার পিতা। এবং আমরা দেখব আমার ভুল হলো একটু আমি সংযুক্ত করে দিই একটি বিষয়, যেটি হচ্ছে যে এসি চট্টোপাধ্যায় নয়, এসি চট্টোপাধ্যায় ছিলেন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত। এসি চট্টোপাধ্যায় ছিলেন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত। এখানে হবে এসি চ্যাটার্জি, ইনি হচ্ছেন আমাদের সোমনাথ চ্যাটার্জির পিতা, আশুতোষ লাহিড়ী, জাস্টিস মন্মথনাথ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজ্য স্বামী প্রণবানন্দ মহারাজজি। স্বামী প্রণবানন্দ মহারাজজির অনুরোধে তিনি রাজনীতিতে সংযুক্ত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এসি চ্যাটার্জি, আশুতোষ লাহিড়ী এবং জাস্টিস মন্মথনাথ মুখার্জি। এই মনীষীদের আহ্বানে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতিতে যোগদান করেছিলেন। এবং আমরা দেখব যে যখন বাংলা ভাগের জন্য, বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গের জন্য শ্যামাপ্রসাদ আন্দোলন শুরু করছে, তখন তার পাশে ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, এসি চট্টোপাধ্যায়। এই এসি চট্টোপাধ্যায় ছিলেন আজাদ হিন্দ ফৌজ, যেটা নেতাজি তৈরি করেছিল, তার সেনানায়ক। ছিলেন রমেশচন্দ্র মজুমদার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, লর্ড সিনার মতন ওই সময় বাংলার বিশিষ্ট ব্যক্তিরা, তারা বাংলা ভাগের পক্ষে ছিলেন। কেন ছিলেন? কারণ তার আগে, অর্থাৎ ওই 1946-এর আগের যে 10 বছরে বাংলাতে যে সোহরাওয়ার্দীদের শাসন ছিল, অর্থাৎ মুসলিম লীগের যে শাসন ছিল, এই মুসলিম লীগের শাসনকালে বাংলার আমরা দেখতে পেয়েছি বর্ধিষ্ণু হিন্দু সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, চাকরি কোনো দিক থেকেই বিশেষ উন্নতি হয়নি, বরঞ্চ আমরা এখানে দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে হিন্দু সম্প্রদায় বঞ্চিত হচ্ছে বা হয়েছে। এটা ইতিহাস বলছে, ইতিহাসের তথ্য, ইতিহাসের বক্তব্য। সেই কারণে আমরা দেখলাম ওই সময় বাংলার বিশিষ্ট জনেরা তারা শ্যামাপ্রসাদের হাত ধরল এবং তারা বাংলা ভাগ চাইলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, 1905 সালে, 1905 তার 42 বছর আগে যখন লর্ড কার্জন বাংলা ভাগ করতে চেয়েছিল, আমরা দেখলাম তখন উভয় বঙ্গের বিশিষ্ট মানুষরা হাতে হাত ধরে তারা বাংলার বিভাজনকে আটকে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ নগ্ন পদে রাস্তায় নেমেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই বলে একে অপরের হাতে রাখি বেঁধে দিয়েছে। তার 42 বছরের মাথায় দ্বিজাতি তত্ত্বের, জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব, তার ভিত্তিতে যেভাবে অখণ্ড বাংলার হিন্দু সম্প্রদায়ের যে করুণ পরিণতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে 46 সালে আমরা দেখতে পাচ্ছি হিন্দু সম্প্রদায় তারা সাগ্রহে বাংলা বিভাজন চেয়েছে। তারা চেয়েছে শ্যামাপ্রসাদ মহাশয়ের নেতৃত্বে পৃথক একটা বাংলার সৃষ্টি হোক। 1947 খ্রিস্টাব্দের 19শে মার্চ শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাংলা প্রতিষ্ঠা করবার জন্য তিনি আহ্বান জানালেন এবং তিনি ডাক দিলেন হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কিন্তু প্রাথমিক পর্বে শরৎচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী তারা এই যে শ্যামাপ্রসাদ তার যে দ্বিজাতির ভিত্তিতে তিনি পশ্চিমবঙ্গ তৈরির কথা বললেন, এটি গান্ধীজি প্রাথমিকভাবে অরাজি হলেও পরে তিনি এর যৌক্তিকতা বুঝতে পেরেছিলেন। এবং 1947 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল, 1947 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল, খেয়াল করতে হবে আমাদের তারিখটা, আমরা দেখব
যে ওই সময় অর্থাৎ 1947 সালে আমরা যে রেকর্ড পেয়েছি, আমরা আর্কাইভ থেকে যে ফাইলপত্র পেয়েছি, দেখতে পাচ্ছি 1947 সালে অমৃতবাজার পত্রিকা একটা সমগ্র বাংলার সমীক্ষা করেছিলেন। সেই সমীক্ষাতে দেখা গিয়েছে 98.6% হিন্দু তারা বাংলা বিভাজন চাইছে। তারা চাইছে এই বঙ্গ ভেঙে আরেকটি ভূখণ্ডের তৈরি হোক, যার নাম হোক পশ্চিমবঙ্গ। অর্থাৎ আমার যে কবিতা আমি লিখে এনেছি তোমাদের জন্য, যে বৃহৎ বঙ্গের গর্ভ থেকে জন্ম হলো পশ্চিম বাংলার, পিতা শ্যামাপ্রসাদের আশীর্বাদে কন্যা আজ জননী জন্মভূমি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 98.6% মানুষ তারা বাংলার বিভাজন চেয়েছে। 1947 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল শ্যামাপ্রসাদজি তিনি লর্ড মাউন্ট ব্যাটলের সঙ্গে একটি গোপন বৈঠক করলেন এবং তিনি তথ্য প্রমাণ দলিল এবং বঙ্গ সংস্কৃতির হেরিটেজ সব কিছু দিয়ে প্রমাণ করলেন কেন স্বাধীন পশ্চিমবঙ্গের প্রয়োজন রয়েছে। কেননা লর্ড মাউন্ট ব্যাটেল সাহেব এবং বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছোটলাট তারা কিন্তু বাংলা বিভাজন মানতে চাইছিলেন না। বস্তুত শ্যামাপ্রসাদজি তার বলিষ্ঠ যুক্তিনিষ্ঠ তথ্য প্রমাণ ঐতিহাসিক বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি তার যুক্তিকতা তাকে বোঝালেন। আমরা দেখব 1947 খ্রিস্টাব্দের মে মাসে জাতীয় কংগ্রেস এবং হিন্দু মহাসভা তারা একসঙ্গে একটি ঐক্যবদ্ধ সভা ডাকলেন। জাতীয় কংগ্রেস এবং হিন্দু মহাসভা, অর্থাৎ এবারে ভারতের যে জাতীয় কংগ্রেস বা বাংলা কংগ্রেস, বা আমি জাতীয় কংগ্রেসেরই বলবো, এই জাতীয় কংগ্রেস এবারে উপধাবন করতে লাগলেন যে হ্যাঁ সত্যিই হয়তো বাংলা ভাগের প্রয়োজন রয়েছে, নতুবা ঐক্যবদ্ধ বাংলা যদি পাকিস্তানের সঙ্গে জুড়ে যায় তাহলে 47% উভয়বঙ্গ মিলিয়ে 47% হিন্দুর অবস্থা খুবই বেগতিক হবে। বস্তুত আমরা দেখব 1947 খ্রিস্টাব্দের এই সভায় সভাপতি ছিলেন যদুনাথ সরকার মহাশয়। আমরা দেখব এই যদুনাথ সরকার মহাশয়ের উপস্থিতিতেও সর্বসম্মতভাবে বাংলা ভাগের পক্ষেই মত উপস্থাপিত হচ্ছে এবং বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরির লক্ষ্যে শ্যামাপ্রসাদজির নেতৃত্বে 76টি সভা অত্যন্ত কম সময়ের মধ্যে সমগ্র বাংলার মধ্যে সংগঠিত হয়। ওই সময় দ্য স্টেটম্যান পত্রিকা খুব পপুলার নিউজ পেপার ছিল। স্টেটম্যান পত্রিকা 1947 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল লিখছে যে মাত্র 10 সপ্তাহের মধ্যে বাংলা ভাগ করার আন্দোলন একটি ছোট্ট মেঘ থেকে এক বিশাল ঝড়ের আকার নিয়েছে, যা অতি দ্রুত সমগ্র প্রদেশ জুড়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদজির যে দূরদৃষ্টি, তার যে তীক্ষ্ণ যুক্তি, এর কাছে ওই সময় বরিষ্ঠ নেতৃত্ব আত্মসমর্পণ করেছেন এবং তাদেরকেও শ্যামাপ্রসাদজি বোঝাতে সমর্থ হয়েছে বাংলা বিভাজনের প্রয়োজনীয়তা রয়েছে। শ্যামাপ্রসাদজি চাইছিলেন এই যে বাংলা, এই বাংলার মাঝখান থেকে এই অংশটাকে বিভাজিত করে এখানে ওয়েস্ট বেঙ্গল গঠন করতে। আমরা একটু ছবির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা একটা ছোট্ট ম্যাপ তৈরি করি। এই যে যদি ভারতবর্ষের ম্যাপ হয়, এটা যদি ভারতবর্ষের ম্যাপ হয়, এসো এই যে এটা দক্ষিণ ভারত, এখান থেকে চলে গেল, এই হচ্ছে বর্তমান বাংলা ও বাংলাদেশ ঐক্যবদ্ধ। এদিকে আছে পশ্চিমবঙ্গ, এদিকে আছে পশ্চিমবঙ্গ, এদিকে আছে পূর্ববঙ্গ। এটা এখন বর্তমানে স্বাধীন বাংলাদেশ হয়েছে, এটি ভারতের সঙ্গে জুড়ে গেছে। শ্যামাপ্রসাদজি এই যে ঐক্যবদ্ধ বাংলাটাকে ভেঙে তিনি একটা এই রকম আমরা দেখব এরকম একটা আকৃতি বিশিষ্ট পশ্চিমবঙ্গ চেয়েছেন। এখানে হচ্ছে কলকাতা, এখানে আছে কলকাতা, অর্থাৎ তিনি এমন একটা পশ্চিমবঙ্গ চাইলেন যে পশ্চিমবঙ্গটা হবে হিন্দু সম্প্রদায়ের
মাদারল্যান্ড, যে পশ্চিমবঙ্গটা হবে হিন্দু সম্প্রদায়ের বসতভূমি, এটি শ্যামাপ্রসাদ তিনি দাবি করলেন। এবং আমরা দেখব যে এই সময় শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রতিহত করবার জন্য রাজনৈতিক ময়দানে নামলেন সোহরাবর্দী এবং বর্ধমান যেটি আমাদের জেলা বর্ধমান জেলার আবুল হাসিম ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি। এই সোহরাবর্দী এবং আবুল হাসিম যারা 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিংস ঘটিয়েছিলেন, তারাই কিন্তু 1947 সালে যখন দেখলো পৃথক বাংলা, অর্থাৎ যারা দেখলো পশ্চিমবঙ্গ তৈরি হতে পারে বাংলাদেশ ভেঙে, এমন সিচুয়েশন যখন তৈরি হলো, তখন সোহরাবর্দী এবং আবুল হাসিম তারা উচ্চকণ্ঠে বলল, বাংলা ও বাঙালি জাতি এক, তাই বাংলা ভাঙা যাবে না। তারা প্রত্যুত্তরে দাবি করলো যে বাংলা না ভেঙে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুটোকে একত্রিত করে একটা স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করা হোক। আমি ফের বলছি, সোহরাবর্দী এবং আবুল হাসিম এরা চাইলো 1947-এ যখন দেখলো পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে অনিবার্য, তখন তারা স্বাধীন বাংলা প্রদেশ বা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ তৈরি করতে চাইলো। কিন্তু আমরা দেখব যে এই প্রয়াস সাকসেস হয়নি, কেননা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় তিনি তাদেরকে প্রতিহত করেছে। তবে যারা স্বাধীন সার্বভৌম বাংলা চাইলেন, এখানে সোহরাবর্দী এবং আবুল হাসিম, তাদের সঙ্গে ছিলেন আমাদের বাংলার শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়। এই চারজন ছিলেন স্বাধীন বাংলাদেশ নামক একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এবং আমরা দেখব এরা বলল যে নতুন যে বাংলা তৈরি হবে, বাংলা নামক একটা দেশ, এই দেশটা হবে সমাজতন্ত্রী, কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী হবেন একজন মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন একজন মুসলিম। এবং আমরা দেখব তারা ইউনাইটেড বেঙ্গল বা গ্রেটার বেঙ্গল যে প্রতিষ্ঠার কথা বললেন, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বা শ্যামাপ্রসাদ যেটি মনে করেছিলেন, শ্যামাপ্রসাদ বললেন যে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করা এটা হচ্ছে মুসলিম লীগের একটা ধাপ্পাবাজি। অর্থাৎ যদি স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত হয়, তবে কিছুদিনের মধ্যেই এই স্বাধীন বাংলা কিন্তু পাকিস্তানে যোগ দিয়ে দেবে, তাহলে কিন্তু ভারতবর্ষের একটা বড় ক্ষতি হয়ে যাবে। এটা তারা বুঝতে পেরেছিল যে মুসলিম লীগ চাইছিল স্বাধীন বাংলা তৈরি হলে স্বাধীন বাংলা সবসময়ের জন্যই পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, এটি ভারতবর্ষের জন্য মুশকিল হতে পারে। কারণ আমরা যদি ভারতবর্ষকে দেখি, ভারতবর্ষের এই পাশে যদি স্বাধীন একটা বাংলাদেশ তৈরি হয়, তাহলে ওই সময় যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন তারা মনে করছিলেন এখানের যে স্বাধীন বাংলা, এই স্বাধীন বাংলা, এখানের যে পাকিস্তান রয়েছে, এই দুটো কিন্তু ভারতবর্ষের জন্য মুশকিল হতে পারে। এবং আমরা দেখব যে এটা একটা মুসলিম লীগের পাতা ফাঁদ ছিল বলে ওই সময়কার বাংলার জাতীয়তাবাদী নেতারা তারা প্রকাশ করতে লাগলেন। এবং এই সময় আমরা যে পশ্চিমবঙ্গে আজকে আছি, এই পশ্চিমবঙ্গে বাংলা কংগ্রেসের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়, নলিনী কৃষ্ণ সরকার এবং এনসি দত্ত। ইলোরাম, তোমার কল্যাণীতে বাড়ি, তুমি জানো কল্যাণী শহর কে তৈরি করেছে? ঠিক বলেছে, ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় আমরা দেখব তারাও কিন্তু এই সময় স্বাধীন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার পক্ষেই অনেকটা মত প্রকাশ করছিলেন। 1947 খ্রিস্টাব্দের মে মাসে কংগ্রেসের সমর্থন পেতে ব্যর্থ হলো সোহরাবর্দী, আবুল হাসিম, শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়। প্রিয় শিক্ষার্থী, শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, সোহরাবর্দী, আবুল হাসিম এরা চেয়েছিল স্বতন্ত্র বাংলা দেশ নামে একটা পৃথক দেশ তৈরি করতে, যার বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং দেখব শ্যামাপ্রসাদ মুখার্জি
কংগ্রেসের সহযোগিতা পেয়েছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা যখন সফল হলেন তখন আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজ সরকার ঠিক করলো যে এই বিতর্ক বাংলা ভাগ হবে কি হবে না, পশ্চিমবঙ্গ তৈরি হবে কি হবে না, বাংলা পাকিস্তানের সঙ্গে যোগ দেবে কি যোগ দেবে না, তা গণভোটের মাধ্যমে ঠিক হবে। এবং ঠিক হলো 1947 খ্রিস্টাব্দের যে বছর ভারত স্বাধীন হয় সে বছর 20 জুন, আমি লিখে দিই 1947 খ্রিস্টাব্দের 20 জুন, অর্থাৎ যে 20 জুন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাইছে, এই 1947 খ্রিস্টাব্দের আমরা দেখব 20 জুন, 1947 খ্রিস্টাব্দের 20 জুন এই দিন, অর্থাৎ এই দিন পশ্চিমবঙ্গের অর্থাৎ তখন অখণ্ড বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আজকের পশ্চিমবঙ্গের বিধানসভাতে একটা গণভোটের ব্যবস্থা করা হয়েছিল। এই গণভোটের ঠিক হবে পশ্চিমবঙ্গ সেটা একটা স্বাধীন রাজ্য রূপে ভারতবর্ষের সঙ্গে যোগ হবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে একটা পৃথক দেশ হবে, না পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে থেকে পাকিস্তানে যোগ দেবে। এ সময় আমরা দেখব সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করলো। 1947 খ্রিস্টাব্দের 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটি নির্বাচন অনুষ্ঠিত করা হলো এবং আমরা দেখব 1947 খ্রিস্টাব্দের 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গের অর্থাৎ অমুসলিম ভূখণ্ডের যারা হিন্দু বিধায়ক ছিলেন তাদেরকে তিনি বোঝাতে সমর্থ হলো পৃথক পশ্চিমবঙ্গ কেন তৈরি করা হবে। তাদের সামনে উদাহরণ ছিল গ্রেট ক্যালকাটা কিলিং এবং আরও বিক্ষিপ্ত ঘটনা, নোয়াখালী থেকে শুরু করে আরও বিচ্ছিন্ন ঘটনা যেগুলো তাদের মতকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল। 1947 খ্রিস্টাব্দে 20 জুন যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে পশ্চিমবঙ্গ বলা যায় এই পশ্চিমবঙ্গের প্রায় 58-21 ভোট, 58-21 ভোটে অর্থাৎ 58-21 ভোট এবং একদিকে ছিল 106-35 ভোট। প্রিয় শিক্ষার্থী এইটা একটু বুঝে নিতে হবে, অর্থাৎ এই যে আমরা বাংলা বলেছি এই বাংলার এই পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানকার 58% জনপ্রতিনিধি তারা পশ্চিমবঙ্গ নামক একটি স্বাধীন অঙ্গরাজ্য তৈরি করতে চাইলেন, যার নেতৃত্বে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই মতকে সমর্থন করলেন 58 জন জনপ্রতিনিধি এবং 21 জন মানুষ বা 21 জন জনপ্রতিনিধি তারা এই মতকে সমর্থন করেননি। অপরপক্ষে এই পাশে যে পূর্ববঙ্গ রয়েছে এখানকার 106 জন জনপ্রতিনিধি তারা আমরা দেখতে পাচ্ছি অখণ্ড বঙ্গ রাখবার পক্ষে মত প্রকাশ করলেন। কিন্তু যেহেতু ব্রিটিশ সরকার বলেছিল এই যে পশ্চিম এবং পূর্ব অমুসলিম এবং মুসলিম এই দুখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষের মত যেটা আসবে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসারেই সরকার সিদ্ধান্ত নেবে, তাই পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ 58 জন জনপ্রতিনিধির মত অনুসারে পশ্চিমবঙ্গ বিভাজিত হলো। এবং এই ঘটনার পরে আমরা দেখব 1947 খ্রিস্টাব্দের 3রা জুন লর্ড লুই মাউন্টব্যাটেল তিনি তার বিখ্যাত বঙ্গ বিভাজন অর্থাৎ ভারত বিভাজনের প্ল্যান পরিকল্পনা প্রকাশ করলেন এবং যেখানে স্বাধীন পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়জির হাত ধরে আত্মপ্রকাশ করলো। প্রিয় শিক্ষার্থী আমরা দেখব এই 20 জুন দিনটিকে এই কারণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার
তারা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সাড়ম্বরের সহিত পালন করতে চলেছে। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনটিকে স্মরণ রাখার জন্য আমাদের শিক্ষার্থীদের মনে করিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের এক ক্ষুদ্র ও মহতি প্রয়াস বলা যেতে পারে। কারণ অতীতকে আমাদের জানতে হবে, অতীত না জানলে আমরা আগামী দিনে পথ চলতে পারবো না। অতীত তা মিষ্ট, ভালো নাও হতে পারে, আবার ভালো হতেও পারে। ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। তাই এই সঠিক সত্যটা আমাদের কাছে এতদিন জানা ছিল না। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজকে আমরা সেই সত্য ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপিত করলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব মিস্টার আলী জিন্নার নেতৃত্বে বা আলী জিন্নার পছন্দের ব্যক্তি ছিলেন স্যার সিরল র্যাডক্লিফ বা স্যার সি র্যাডক্লিফ। এই র্যাডক্লিফ মহাশয়ের নেতৃত্বে বাউন্ডারি কমিটি গঠন করা হলো এবং এই বাউন্ডারি কমিটির কাজ ছিল এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গকে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ, এখানে আছে বাংলাদেশ বর্তমানে বা ইস্ট বেঙ্গল, ইস্ট BENGAL, তখন ছিল ইস্ট বেঙ্গল এই অংশটা, আর এটা ছিল ওয়েস্ট বেঙ্গল যেটা আজকের আমাদের জন্মভূমি। এই দুটো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের মাঝখানের সীমারেখা বা বর্ডারটা কি হবে এইটা নির্ধারণ করবার জন্য আমরা দেখব যে আলী জিন্নার পছন্দেরই ব্যক্তি ছিলেন র্যাডক্লিফ মহোদয়। এবং র্যাডক্লিফ মহোদয় তিনি দুটি কমিশনের সভাপতি হয়েছিলেন। একটা হচ্ছে বেঙ্গল বাউন্ডারি কমিটি, 1947 সালে গঠন করা হয়েছিল বেঙ্গল বাউন্ডারি কমিটি, যেটি বাংলার বিভাজন অর্থাৎ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বিভাজন রেখাটা কীভাবে তৈরি করেছিল। আর এদিকে ছিল পাঞ্জাব, এবং পাঞ্জাবের যে বিভাজন, এই বিভাজনটাকে ঠিক করবার জন্য ছিল পাঞ্জাব বাউন্ডারি কমিটি। এই দুটো কমিটি তার রিপোর্ট প্রকাশ করে। রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব সেটি দুটো খণ্ড হয়, একটি খণ্ড পাকিস্তানের সঙ্গে যোগ দেয়, আরেকটি খণ্ড ভারতের সঙ্গে যোগ দেয়। আবার বাংলাদেশ সেটাকে দুটো খণ্ড করা হয়, তার একটি খণ্ড পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যোগ দেয়, আরেকটি খণ্ড তারা পূর্ববঙ্গ রূপে পাকিস্তানের সঙ্গে যোগ দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে পূর্ববঙ্গ 1947 সালে পাকিস্তানের সঙ্গে যোগ দিল, সেই পূর্ববঙ্গ আমরা দেখব 1971 খ্রিস্টাব্দে তারাও পাকিস্তানের সঙ্গে থাকতে পারল না। 1971 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন, মুসলিম বোনেরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তারা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। তারা পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলন শুরু করলো, কারণ পাকিস্তান সরকার বাংলাদেশের মুসলিমদের উপরে তারা উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল এবং আরও বিভিন্ন রকমভাবে পাকিস্তানি আর্মি তাদের উপরে নির্যাতন চালাচ্ছিল। যে কারণে আমরা দেখতে পাচ্ছি 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষরা তারা পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্য তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে এবং বহু রক্তের বিনিময়ে 1971 খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, যা আজও আমাদের প্রতিবেশী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে অবস্থান করছে। এবং 1947 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ একটি আঞ্চলিক রাজ্য হিসাবে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হয়ে তার শাসন প্রণালী অতিবাহিত করে চলেছে। আমরা প্রার্থনা করব আমাদের প্রিয় রাজ্য আরও সমৃদ্ধ হবে, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, শিল্প প্রভৃতি দিক থেকে বাংলা আবার ভারতবর্ষকে পথ দেখাবে, এ আশা কামনা করেই আমরা আজকের আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করব। নমস্কার, সকলে মন দিয়ে পড়াশুনো করো এবং সকলের জন্য শুভকামনা রইল। সকলের সমৃদ্ধি ও
ও সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করা হলো। নমস্কার।